সারাদিন কাজ করলে সারাদিন কাজ করি 300 টাকা। ওই হাউসটা আছে না, ওইখান থেকে ওই দিক খাইয়েই যায়। আসলে এখানে দরিদ্রতার ছাপ কিন্তু আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ একটা জেলা কুড়িগ্রামে। কুড়িগ্রাম হচ্ছে এমন একটা জেলা যে জেলাটা সারা বাংলাদেশে পরিচিত, যে এখানকে প্রচুর পরিমাণে দরিদ্র মানুষ বসবাস করে এই জন্য। তবে 2023 সালের হিসাব বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের দরিদ্রতম জেলা হচ্ছে বরিশাল, কিন্তু 23 সালের আগে টানা কয়েকবার কিন্তু এই তকমাটা কুড়িগ্রামের ছিল এবং এখনও কিন্তু কুড়িগ্রামের প্রায় 65%-রও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। প্রশ্ন হচ্ছে কুড়িগ্রাম কি আসলেই এতটা দরিদ্র, এবং যদি দরিদ্র হয়েও থাকে তবে এর কারণগুলো আসলে কি কি? চলুন শহর এবং গ্রাম এই দুইটা জায়গায় এক্সপ্লোর করে বোঝার চেষ্টা করি কুড়িগ্রাম আসলে কতটা দরিদ্র এবং সেগুলোর কারণ খুঁজে বের করে ব্যাখ্যা করব। চলুন প্রথমে শহরে যাই, তবে তার আগে 30 সেকেন্ডে এই জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। কুড়িগ্রাম তিস্তা, ধরলা, দুধকুমার কিংবা ব্রহ্মপুত্র বিধৌত এক পিছিয়ে পড়া জেলা। কৃষিপ্রধান এই জেলায় ছোট বড় প্রায় 16টি নদী প্রবাহিত রয়েছে, যার তীর ঘেঁষে বহু আগে থেকেই এই অঞ্চলে জনবসতির প্রমাণ পাওয়া যায়। ব্রিটিশ শাসনামলে 1875 সালে এটি মহকুমায় পরিণত হয়। রেল ফেরির মাধ্যমে 20 শতকের প্রথমার্ধে এটি দেশের মধ্যাঞ্চলের সাথে যুক্ত ছিল। চিলমারি বন্দর ছিল তখন এক জমজমাট নগর। স্বাধীনতার পর 1984 সালে কুড়িগ্রামকে জেলা বানানো হয়। বর্তমানে এই জেলার অধীনে 9টি উপজেলা রয়েছে, কিন্তু নদী বন্দর কিংবা সোনাহাট স্থলবন্দর থাকার পরেও নানান কারণে এটি এখনও দেশের অন্যতম পিছিয়ে পড়া জেলা। আমরা আজকে এই পিছিয়ে পড়ার কারণগুলোই খুঁজে বের করব। এই মুহূর্তে হচ্ছে একদম বাংলাদেশ ভারত সীমান্তে আছি। এটা হচ্ছে সোনাহাট স্থলবন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে সীমান্ত পিলার, এবং এখান থেকে 100 মিটার ছেড়ে দিয়ে হচ্ছে ভারতের যে কাঁটাতার সেটা। এই বন্দরটা কিন্তু শুধুমাত্র মালামাল পরিবর্তন, এখানে হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমটা এখনো চালু হয় না, তবে রাস্তাঘাট হয়ে গেলে সেটাও চালু হতে পারে। ওকে, এবার হচ্ছে কুড়িগ্রাম শহরের পার্টটাতে আসি। কুড়িগ্রাম শহরটা দেখে আমার এক্সপেকটেশনের তুলনায় যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি ভেবেছিলাম যে শহরটা খুবই ঘিঞ্জি হবে, নোংরা হবে, কিন্তু না, শহরটা চমৎকার। কুড়িগ্রাম শহরটা ছোট, ছিমছাম, দেখে আপনার কাছে উপজেলা শহরের মতো মনে হতে পারে। এখানে বড় বড় দালান নেই, মানুষের কোলাহল নেই, মানুষ কম থাকায় শহরে জ্যামও নেই। এসবের পেছনে একটা কারণ হতে পারে শহরে কর্মসংস্থানের পর্যাপ্ততা না থাকা এবং সাধারণ মানুষের শহুরে লাইফ পরিচালনার যে সামর্থ্য সেটা না থাকা। কুড়িগ্রামে ভালো হাসপাতাল তেমন নেই, একমাত্র সরকারি হাসপাতালই ভরসা, কিন্তু সেখানেও পর্যাপ্ত বড় রোগের ডাক্তার নেই। বেশিরভাগ রোগীকেই ঢাকা কিংবা রংপুরে রেফার করা হয়, যেখানে পৌঁছাতে অনেক রোগীর জীবন শেষ হয়ে যায়। কুড়িগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ পিছিয়ে, অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি শিক্ষার ওভারঅল পরিস্থিতির কারণে দেশ সেরা প্রতিষ্ঠানের কাতারে কুড়িগ্রামের নাম খুঁজে পাওয়া যায় না। তবে শহরের স্ট্রাকচারের ক্ষেত্রে কুড়িগ্রাম চমৎকার। ছোট, ছিমছাম এবং গোছানো শহর। খুব প্রশস্ত রাস্তা না থাকলেও শহরের মধ্যে রাস্তার সংখ্যাটা অনেক বেশি, তাই প্রধান সড়কের উপর চাপ পড়ে না। 4 রাস্তার মোড়গুলোতে জায়গা রাখা হয়েছে পর্যাপ্ত এবং মার্কেট প্লেসগুলো মূল সড়কের বাইরে রাখা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে জায়গায় জায়গায় পানির জন্য নলকূপ বসানো আছে এবং রাস্তাগুলো খুবই পরিষ্কার। প্রশাসনিক এলাকাটা সুন্দর করে পরিকল্পিত উপায়ে সাজানো হয়েছে। মূলত কুড়িগ্রামের মূল শহরটা ছিল ধরলা নদীর তীরে, কিন্তু নদী ভাঙনে সেই শহর বিলীন হয়ে গেলে নতুন করে শহরটাকে এইভাবে গড়ে তোলা হয়, যা দেখলে আপনার মনেই হবে না যে এই জেলাটাকে মানুষ দরিদ্র জেলা হিসেবে চেনে। সত্যি কথা বলতে শহর দেখে আমি ইমপ্রেসড। এবার গ্রামীণ জীবন দেখার পালা। তো এখানে দেখতে পাচ্ছেন বিরাট অঞ্চল, কৃষিকাজ করছে মানুষজন। তো কুড়িগ্রামের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু এখানকার কৃষকদের মানে অত বেশি উন্নয়ন হয় না একটা কারণে, সেটা হচ্ছে এখানে বন্যার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। ফসল বছরে কয়টা করতে পারেন? এই মনে করেন এই স্কিমের সময়টা আর কি বেশি ভালো হয়। তার মানে একটা ফসল খুব ভালো হয়, আর একটা ফসল হয় কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়, মাঝে মাঝে খাওয়া যায়। মানে আমরা সবজি টবজি চাষ করা যায় না, সবজি এদিক দিয়ে চাষ করা যায় না আর কি তেমন। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ধান টান আবাদ করে, তো বাকি সময়টা হচ্ছে ক্ষেত পড়ে থাকে এরকম। তো এইটা কিন্তু একটা বড় সমস্যা যে এখানে ফসল হয় 2টা, তাও একটা আবার বন্যায় খেয়ে যায়, যে কারণে আবার এখানে সবজি আবাদ করা যায় না, কারণ একটু নিচু জায়গা, হয়তো বা পানি আটকে যায়, তাই তো এটা একটা বড় সমস্যা। তো এইটা কিন্তু একটা বড় কারণ যে আমরা যে বারবার বলি যে কুড়িগ্রাম কেন হচ্ছে পিছিয়ে আছে। তো পিছিয়ে থাকা কিন্তু বড় কারণ হচ্ছে কুড়িগ্রাম জেলার ভিতরে অনেকগুলো নদী প্রবেশ করেছে। আপনি ম্যাপের ভিতরে একটু তাকায় দেখেন, 3টা বড় বড় নদী এখানে প্রবেশ করেছে, এবং এই প্রত্যেকটা নদী থেকেই হচ্ছে বর্ষাকালে এখানে বন্যা শুরু হয়। মানে এখন যে মৌসুমটা চলছে, এই মৌসুমটা উঠানোর পরে হচ্ছে এই ক্ষেতগুলো হচ্ছে ফাঁকা রাখা হবে, কারণ এখানে কিছু আবাদ করা হবে না। আশা করা হবে কিংবা হচ্ছে ধারণা করা হবে যে হয়তো বন্যা হবে, পানি আটকে যাবে, এই জন্য পরের ফসলটা করতে করতে বর্ষাকাল যখন শেষ হয়ে যায় তখন শুরু হয়। এবং সেই বর্ষাকাল শেষ হওয়ার পরেও
দেখা গেছে অতিবৃষ্টির কারণে বা হঠাৎ করে লেটে বন্যা হওয়ার কারণে সেই ফসলটা অনেক সময় নষ্ট হয়ে যায়, যেটা আসলে কৃষকদের যথেষ্ট ক্ষতি করে ফেলে। আর এই কারণে কিন্তু এখানকার কৃষকরা সেই ধরেন বহু বছর আগের থেকে এই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। সো তারা হচ্ছে দুইটা ফসলের সাথেই পরিচিত এবং তারা দুইটা ফসলেই করতে চায়। এবং অনেক সময় এমনও দেখা যায় যে বন্যা হচ্ছে না, ক্ষেত পড়ে আছে, তারপরেও অভ্যাসবশত কারণে হচ্ছে ওইভাবে আরেকটা ফসল এখানে করা হয়ে ওঠে না। আমাদের যাত্রা আবার শুরু হলো। আঁকাবাঁকা পথ ধরে এবার আমরা চলছি অন্য এক গ্রামের দিকে। উদ্দেশ্য কুড়িগ্রামের সবচেয়ে বড় উপজেলা উলিপুর। কুড়িগ্রামের গ্রামীণ জীবন এক ভিন্ন বাংলাদেশের কথা মনে করিয়ে দেবে। যাত্রাপুর, চর রাজীবপুর কিংবা রৌমারীতে গেলে আপনার কাছে মনে হবে আপনি হয়তো 50 বছর পিছিয়ে গিয়েছেন। আমাদের উদ্দেশ্য গ্রামীণ মানুষের সাথে কথা বলে তাদের অবস্থা সম্পর্কে জানা, তারা কতটা দরিদ্রতার মধ্যে আছে সেটা বের করা এবং তার কারণ বোঝার চেষ্টা করা। যতটুকু শুনেছি গ্রামাঞ্চলে মানুষের শ্রমের মূল্য খুবই কম। বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই কৃষিতে আঘাত আসা মানে তাদের জীবনেও আঘাত আসা। নিয়মিত ব্যাপক বন্যা এই অঞ্চলের সকল দুর্দশার কারণ। বন্যায় ফসলের ক্ষতি যেন নিয়মিত ঘটনা। এবার হচ্ছে কুড়িগ্রামের একটা প্রত্যন্ত গ্রামে এসেছে। এটা হচ্ছে উলিপুর উপজেলার অধীনে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রত্যন্ত একটা অঞ্চল এবং এইটা কিন্তু হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদ। যে ব্রহ্মপুত্র নদটা হচ্ছে বাংলাদেশে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে, তারপরে এখান থেকে যমুনা নদী বের হয়েছে এবং পুরাতন শাখাটা হচ্ছে জামালপুর ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হয়েছে। তো আপনি জাস্ট অবাক হয়ে যাচ্ছেন যে এইটা কিন্তু ব্রহ্মপুত্রের মেন ধারায় বলা চলে। হ্যাঁ, এরকম ছোট ছোট ধারা এদিকে প্রচুর আছে এবং ভেতরের চরগুলোতে হচ্ছে মানুষজন বসবাস করতেছে। এবং নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে প্রতি বছর কিন্তু বর্ষাকাল শুরু থেকেই যখনই হচ্ছে একটু পানিটা বৃদ্ধি পায়, তখনই আমার এই যে সামনের দিকে যে পুরো অঞ্চলটা আছে এখানে ব্যাপক মাত্রায় বন্যা হয়, রাস্তাঘাট ডুবে একদম একাকার অবস্থা। এবং যেই কারণে এই মানুষগুলো কিন্তু তারা কখনো স্টেবল কোনো ইকোনমিক যে সলিউশন সেটা কখনো তারা ভাবতে পারে না, কারণ সবসময় এরকম একটা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থার থাকতে হয়। কিন্তু এই নদীটা যদি হচ্ছে খনন করে ড্রেজিং করে যদি একটা ব্যবস্থা করা যায় তো তাহলে কিন্তু এখানকার মানুষজনের জন্য এটা একটা খুব ভালো একটা ব্যাপার হতে পারতো। আমরা একটু আরও ঘুরে ঘুরে দেখবো যে এরকম আরও প্রত্যন্ত গ্রামগুলোতে আসলে কৃষকরা কী পরিমাণ সাফারিংসের মধ্যে আছে। তবে এই একটা গ্রাম যেটা থেকে কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আসলে কুড়িগ্রামকে কেন দরিদ্র জেলার কাতারে ফেলা হয়, কারণ অবস্থাটাই আসলে এরকম। তো এই মুহূর্তে হচ্ছে একেবারে ব্রহ্মপুত্রের পাড়ে একটা এরকম প্রত্যন্ত গ্রামে আছি এবং এখানকার কৃষকদের বিভিন্ন কার্যক্রম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি যতটুকু জানলাম যে এই পুরো অঞ্চলটা হচ্ছে প্রতি বছর বন্যার সময় পানির নিচে চলে যায়, যে কারণে এখানে কৃষিকাজের ক্ষেত্রে বড় একটা ব্যাঘাত ঘটে। তো আমরা একটু চেষ্টা করব যে এখানে যারা কাজ করছেন আঙ্কেলদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে ঘটনাটা কি। আঙ্কেল, একটু 1 মিনিট যদি কথা বলা যায় আপনার সাথে। বন্যার সময় আসলে পানি কেমন হয় এদিকে? পানি মনে করে সড়ক সমান হয়, মানে এতটুকু পানি হয়, মানে রাস্তা প্রায় ডুবে যায়, রাস্তা ডুবে পানি গড্ডি যায় ওইদিকে। গড্ডি যায় ওইদিকে। আচ্ছা, এখানে তাহলে আপনার ফসল কটা করতে পারেন? ফসল মনে করো এই একটা সুবিধা আর একটা হয় না। আমরা হেউতের আবাদ হয় না, আপনারটা একটু স্কিমেরটা একটু সুবিধা হয়। তার মানে হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু 3 ফসল হয়, কিন্তু এখানে মাত্র একটা ফসল। এখানে তো 2টা ফসল হয়, তার মধ্যে একটা নিরস হয়ে যায়, একটা নিরস হয়ে যায়। আমনটা অন্য কোনো ফসল তো হয় না, সবজি বা এগুলো কিছু? না না না, এগুলো হয় না। আর এমনিতে হচ্ছে আপনারা যে ধরেন দিন ভিত্তিক যে কাজ করে না, জি, মজুরি কেমন করে পায় মানুষ? 300 দিন কাজ করলে 300। সারা দিন কাজ করলে 300 টাকা? সারা দিন কাজ করি 300 টাকা। এত কম হওয়ার কারণ কি? কারণ অভাব, দেশে আবাদ কিস্তি ঠিক মতো নাই, এই কারণে তো অভাব। মনে করো গারস্থ হলে 2টা কামলা হলে মনে করো 90 জন, এই কারণে 300 টাকা করা না খায়। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারছেন তো যে পরিস্থিতি আসলে কতটা খারাপ এবং গ্রামীণ জীবনটা আসলে কেমন। আপনাদের দিকে যে নদী ভাঙা মানুষ তো ব্যাকটেরিয়া মানে ঘন ঘন বসত হয়ে গেছে, কামলা খাটাই বেশি, গারস্থ তো নাই। নদী ভাঙা মানুষই বেশি। আপনাদের কোনো কিছু নদী ভেঙে গেছে? আমার কোনো কিছু জমা জমি যা আছে সব কিছু। আমাদের বাড়ি এখনো নদীর উপরে, এইদিকে আছে কাজ করবে। নদীর উপর বাড়ি এখানে? এখনো নদীর উপরে বাড়ি। আমার বাড়ির থাকি 100 গজ দূরে নদী। আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারটা খুবই প্যাথেটিক। আপনারা বুঝতে পারলেন যে আসলে এই অঞ্চলে মানুষের আয় কেন কম। কারণটা হচ্ছে নিজেদের জায়গা জমি হচ্ছে নদীতে ভেঙে চলে গেছে এবং যেটুকু আছে সেটুকুর ভিতরে হচ্ছে পর্যাপ্ত ফসল তারা ফলাইতে পারতেছে না। এবং এটার একটা বড় কারণ এখানকার মানুষজন যে ঢাকায় গিয়ে বা কোনো জায়গায় কাজ করবে সে যোগাযোগ ব্যবস্থাও ভালো না। ঢাকা যেতে সময় লাগে যায় হচ্ছে 16 থেকে 20 ঘন্টা। এই জন্য মানুষজন বাইরেও যাইতে পারে না, ভেতরেও খুব অল্প দামে হচ্ছে কাজ করতে হয়। এটা কিন্তু এই অঞ্চলে মানুষের আর্থিকভাবে পিছিয়ে থাকার একটা বড় কারণ। তো আমরা হচ্ছে এখন একটা রাস্তায় দাঁড়ানো, কিন্তু এই রাস্তাটা হচ্ছে বন্যার সময় পানিতে তলায় যায়, তাই না? তলে যায় বা এই রাস্তাটা তলে যায় পানির জন্য। আমি হাঁটিতে পারিনি, মুড়ে দিয়ে হাঁটি, লোকে দিয়ে হাঁটি। এখানে তো মহিলারাও তো হচ্ছে দিন মজুর ভিত্তিতে কাজ করে, তাই না? হ্যাঁ। তারা কেমন মাসে দিনে কত টাকা পায়? বেশি পায় না, ওই কম পায়।
200-250 এরকম? 200-250 ওই দেন। হ্যাঁ, তার মানে হচ্ছে মানুষজন কাজ করার মানুষ প্রচুর, কিন্তু কাজের জায়গা নাই খুব একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে মানুষ শহরে যায় কাজ করে না? শহরে কাজ না করে, বেশি যায় না, অনেক দূরে হয়ে যায়। দূরে যায়, দূরে। তার মানে মেইন ঝামেলাটা বুঝতে পারছেন তো, যোগাযোগ ব্যবস্থা দুর্বলতার কারণে মানুষ শহরেও যাইতে পারে না, আবার অঞ্চলের ভিতরে যে কাজ করবে সেইখানে কাজের পর্যাপ্ত জায়গাও নাই, এই জন্য খুবই কম বেতনে কাজ করতে হয়, যেটা এই অঞ্চলের মানুষের দরিদ্রতার আরেকটা বড় কারণ। তো গত 3 দিনে হচ্ছে আমি এই কুড়িগ্রাম জেলার প্রায় 5টা উপজেলা ঘুরলাম এবং 5টা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল পর্যন্ত গিয়েছি এবং দেখলাম যে গ্রামীণ জীবনে আসলে এখানে দরিদ্রতার ছাপ কিন্তু আছে। এবং ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে আসলে দরিদ্রতার মূল কারণটা আসলে কোথায়। 1 নম্বর কারণ হচ্ছে এখানে প্রাকৃতিক দুর্যোগ বন্যা, এবং এই বন্যা বা এই দুর্যোগটাকে আরও বেশি অ্যাকিউট করে তুলছে এখানকার দুর্বল যোগাযোগ ব্যবস্থা। শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য হচ্ছে রাস্তাঘাটগুলো খুবই ভাঙা অবস্থায় আছে, বিশেষ করে চরের মানুষজন তো শহরে আসতেই পারে না একেবারে। আমি যেটা বললাম যে আমি তো মাত্র ব্রহ্মপুত্রের পাড়ে একটা জায়গা দেখিয়েছি, এরকমভাবে রাজীবপুর উপজেলা তো একেবারে চরের মাঝখানে, ওই জায়গাগুলোতে হচ্ছে দারিদ্র্যের পরিমাণ আরও বেশি। কারণটা হচ্ছে তারা শহর থেকে একেবারে বিচ্ছিন্ন, সেখানে হয়তো একটা ফসল কোনো রকম হয়, তাও সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হয় না, এবং সেই মানুষগুলো কাজ করবে কোথায়? কাজ করারও জায়গা নাই, কারণ তারা হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে রাজধানীতেও যেতে পারে না, দ্রুত সময়ের ভিতরে পাশের বিভাগীয় শহর সেখানে গিয়ে যে কাজ করবে সেই সুযোগটাও পায় না, এবং এই মাঠে কাজ করার জন্য সুযোগটা পাচ্ছে না, যে কারণে এখানকার মানুষজনকে খুব অল্প পারিশ্রমিকে কাজ করতে হয়। আমি ঘুরে ঘুরে দেখলাম যে মাত্র 300 টাকা 350 টাকাতেই হচ্ছে দিনমজুরের কাজ করতেছে, যেটা আমার এলাকায় আমি বলতে পারি যে এই সিজনে 700-800 টাকার নিচে কোনো শ্রমিককে পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য। মহিলারা এখানে 150 থেকে 200 টাকায় কাজ করতেছে, এবং এখানে নাকি একটা গার্মেন্টসের মতো আছে উলিপুরে, এবং সেখানেও মাত্র মাসিক 3000 টাকা বেতন অনেকে কাজ করে। বুঝতে পারতেছেন যে আসলে দরিদ্রতার লেভেলটা কোন পর্যায়ে। তো এই অ্যাকিউট ব্যাপারগুলো আসলে কেন হয়েছে? বেশ কিছু অসঙ্গতি আছে এখানে। 1 নম্বর অসঙ্গতি হচ্ছে অনেক সময় দেখা গেছে রাষ্ট্র ক্ষমতায় যেই দল আছে এই কুড়িগ্রাম বা এই অঞ্চলগুলোতে, সেই দলের মানুষজন হচ্ছে এমপি হয়নি, হয়েছে অন্য পার্টির, যে কারণে এই দুইটার ভিতরে যে একটা যোগসূত্র স্থাপন এই জায়গায় অনেক সময় লেকিংস থেকে যায়, যে কারণে অনেক উন্নয়ন কাজ এখানে পিছিয়ে থাকে। আমার সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাও 5 মাস যাবত শুধু ইট ফেলে রাখা হয়েছে, পরবর্তী কাজ আর হচ্ছে না। আমার পাশে একটা খাল দেখতে পাচ্ছেন, এই খালটা দিয়ে হচ্ছে বন্যার পানি যাতে খুব দ্রুত নেমে যেতে পারে সেই জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই খালটাও বিভিন্ন জায়গায় কিন্তু দখল করে ভরাট করে, মানে মেইন যেই উদ্দেশ্য সার্ভ করার জন্য এটা বানানো হয়েছিল সেইটার এটা সার্ভ করতেছে না, যে কারণে বন্যা এখানে নিয়মিতভাবে আঘাত হেনে যাচ্ছে। এই দরিদ্রতাটাকে হচ্ছে আরও বেশি প্রবল করে তুলতেছে এখানকার দুইটা সিস্টেম। একটা হচ্ছে এখানকার মানুষের অভ্যাস, যেখানকার কৃষকরা বা মানুষরা হচ্ছে মোটামুটি একটু অলস টাইপের হয়ে গেছে অভ্যাসের ভিতরে। তারা হচ্ছে ধরেন মানে অল্প কিছু আয় করছে, ওই আয়টা শেষ হওয়ার আগ পর্যন্ত নতুন করে আর কাজ করতে চাচ্ছে না। এইটা আমি তাদের দোষ দেবো না, কারণ এটা হচ্ছে বহু আগের থেকে যেহেতু এখানে মাত্র একটা ফসল হয়, সো একটা ফসল হওয়ার কারণে তাদের অভ্যাস হয়ে গেছে যে জমিতে হয়তো একটা ফসলই হবে। কোনো বছর যদি বন্যা না হয় তাহলে এই জমিটাকে তারা ফার্দার ইউজ করতে চায় না। এই অভ্যাসের কারণে মানুষগুলো হচ্ছে অনেক বেশি কাজ করতে হবে, এই প্রবণতা তাদের ভিতরে নাই, এবং সেই ঢাকাটা দূরে হওয়ার কারণে ওইখানে গিয়ে কাজ করতে হবে এই প্রবণতা নাই, কারণ অনেক দূরত্ব, যাবে কাজ পাবে কিনা একটা অনিশ্চয়তা থাকে, এটা একটা। এবং সেই সাথে এই অঞ্চলে প্রচুর পরিমাণে এনজিও কাজ করে, যে এনজিওগুলো হচ্ছে মানুষজনকে ঋণ দেয় এবং নিজেদের আর্থিক উন্নয়নের জন্য তারা হচ্ছে ঋণ নিয়ে হয়তো কোনো একটা কিছু শুরু করে, এবং এরপর থেকে এই ঋণ সুদের যে একটা ট্র্যাপ তার মধ্যে আটকে যায়। এর সাথে যুক্ত হয়েছে স্থানীয় বিভিন্ন মহাজন এবং বিভিন্ন মানুষজন যারা হচ্ছে সুদের ব্যবসা করে, বিভিন্ন জনকে ঋণ দিয়ে হচ্ছে 1000 টাকা 100 টাকা প্রতি মাসে বেশি দিতে হয়, এবং এটা কিস্তি সিস্টেম, এবং এইটার আওতায় পড়ে বা এইটার ট্র্যাপের মধ্যে পড়ে কত শত কৃষক যে এখানে একেবারে নিঃস্ব হয়ে গেছে, কত শত হচ্ছে পালিয়ে গেছে, আত্মহত্যা করেছে, এরকম ঘটনা মাঝে মাঝে কিন্তু শোনা যায়। সব কিছু মিলে বলবো যেহেতু মানে একটা দরিদ্র অবস্থা প্রাকৃতিক কারণে আছে, সেইটার সাথে আরও অনেকগুলো বিষয় মিলে একটা বড় ধরনের মানে একটা সমস্যা তৈরি করেছে, যেখান থেকে উত্তরণের জন্য কিন্তু একটা মানে মহাপরিকল্পনা দরকার, যেটার ভিতরে হচ্ছে আপনার অবকাঠামোগত উন্নয়ন থাকবে, সরকারের প্রণোদনা থাকবে, ভর্তুকি থাকবে, ইত্যাদি সব কিছু। সমাধানের উপায় হচ্ছে এখানে আমরা দুইভাবে করতে পারি। প্রথম ব্যাপারটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো যেতে পারে। যে কোনো শহরকে যদি রাজধানী ঢাকা কিংবা আশেপাশে বড় শহরের সাথে খুব দ্রুত সময়ের ভিতরে কানেক্ট করায় দিতে পারেন, তাহলে এই এলাকার মানুষজন নিজের ভাগ্য নিজেই কিন্তু পরবর্তীতে পরিবর্তন করে নেয়। আমরা ঢাকা থেকে এখনও কুড়িগ্রাম আসতে ট্রেনে করে হচ্ছে 16-17 ঘন্টা লেগে যায়, বাসে করে আসতেও 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়। এইটাকে কমিয়ে 7 থেকে 8 ঘন্টা কিন্তু আনা পসিবল হতে পারে। আপনি জামালপুরের উপর দিয়ে যমুনা নদীর উপর আরেকটা যদি সেতু বানিয়ে দেন, তাহলে ইজিলি কিন্তু কুড়িগ্রামের সাথে কানেকশনটা দ্রুত হয়ে যাবে, এবং এইটা সরকারের মহাপরিকল্পনার মধ্যে আছে বলে যতটুকু আমি জানি। আপনি খেয়াল করে দেখেন যে কুড়িগ্রামে বর্তমানে যে সবচেয়ে বড় রাস্তাটা হয়েছে ভুরিঙ্গামারি থেকে শুরু করে কুড়িগ্রাম পর্যন্ত, এই একটা রাস্তার কারণে কিন্তু এর আশেপাশের এলাকার মানুষের
ভাগ্যের পরিবর্তন প্রায় হয়ে গেছে, নতুন নতুন দোকান হয়েছে, মানুষ ব্যবসা শুরু করেছে। এইভাবে প্রত্যেকটা উপজেলার সাথে কুড়িগ্রাম সদরকে কানেক্ট করার জন্য বড় বড় রাস্তা করে দিতে হবে, মানুষজন যাতে খুব দ্রুত সময়ের ভিতরে জেলার সাথে যোগাযোগটা করতে পারে। এবং দুইটা উপজেলা আছে, রৌমারী এবং চর রাজীবপুর, এই দুইটা কিন্তু কুড়িগ্রাম জেলা শহর থেকে পুরোপুরি ডিসকানেক্টেড, তারা যাতায়াত করে হচ্ছে জামালপুর দিয়ে। এই দুইটাকে কোনোভাবে কানেক্ট করতে হবে, তাহলেই হচ্ছে এলাকার মানুষজন নিজের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে নেবে। এইটা একটা প্রথম কারণ কীভাবে এই সমস্যার সমাধানটা করা যায়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই এলাকার মানুষজন যেহেতু কৃষির উপর নির্ভরশীল, সুতরাং কৃষিতে ব্যাঘাত ঘটায় বন্যা। আপনি ম্যাপে অলরেডি দেখে ফেলেছেন যেখানে অনেকগুলো নদী আছে, প্রায় 4-5টা প্রধান নদী, এবং প্রত্যেকটা নদী উজান থেকে বেয়ে আসা, এবং বর্ষাকালের সময় প্রত্যেকটা নদী থেকে হচ্ছে 2 কুল ছাপিয়ে বন্যা হয়। বন্যা হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে নদীগুলো প্রায় ভরাট হয়ে গেছে, গভীরতা খুব একটা নাই, অল্প একটু পানি বেশি হলে সেটা 2 পারে ছাপিয়ে যায়। সো নদীর গভীরতা বৃদ্ধি করতে হবে এবং 2 পারে শক্ত করে বাঁধ দিতে হবে, যাতে করে ছোটোখাটো পানি বৃদ্ধিতেই যাতে আশেপাশে মানুষের ফসল ক্ষতি না হয়। এবং এই ফসল ক্ষতির কারণে মানুষ কিন্তু 2টা ফসলের বেশি ফসল করতে পারে না, এবং একটা হচ্ছে এখানে প্রধান ফসল। আমি অন্যান্য বিভিন্ন জেলায় ঘোরার সময় দেখেছি যে কুষ্টিয়া, যশোর এই অঞ্চলটার মানুষ কিন্তু একই জমিতে 3টা ফসল করে। সো কৃষকরা এমনিতেই স্বাবলম্বী হয়ে ওঠে, এইখানে যে কৃষকরা সেটা কিন্তু পায় না। তো এই জায়গায় ওই ব্যবস্থাটা করতে হবে যাতে করে কৃষকরা এখানে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এবং দেখেন, কৃষকরা যখন বেশি স্বাবলম্বী হবে, বেশি ফসল ফলাবে এবং যোগাযোগ যদি ভালো থাকে, এই ফসল তারা শহরে বিক্রি করতে পারবে, অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভালো হয়ে যাবে। তৃতীয় আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই অঞ্চলের শিক্ষা দীক্ষার যে একটা বাজে অবস্থা, সেটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু শহর থেকে অনেক দূরে, তাই এখানকার মানুষজন অত দূরে শহরে গিয়ে বেশি পড়াশোনা করবে, ওইখানে গিয়ে ব্যবসা করবে, এই আগ্রহটাও পেয়ে ওঠে না। যখন যোগাযোগটা বৃদ্ধি করে দেওয়া সম্ভব হবে তখন তো এটা হবেই। এর পূর্বে এই জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য অনেক কাজ করা যেতে পারে। ইতিমধ্যে শুনলাম একটা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এর বাইরেও মানুষের কারিগরিভাবে দক্ষতা বৃদ্ধি করে যদি বিদেশ পাঠানো যায়, তারা কিন্তু রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি করবে এবং নিজেদের ভাগ্যের চাকা নিজেরাই কিন্তু পরিবর্তন করে ফেলবে। তো এই 3টা মেজর জায়গায় যদি পরিবর্তন আনা যায়, তাহলে আমি বলবো যে কুড়িগ্রাম তার যে বর্তমান অবস্থা থেকে অনেক দূর সামনে আগাতে পারবে। এবং রিসেন্টলি যে কুড়িগ্রাম মানে একটু ভালো করেছে, এর পিছনে প্রধান কারণটাই কিন্তু যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নয়ন হয়েছে তাই। সো এটা যদি আরেকটু বৃদ্ধি করা যায়, তবে কুড়িগ্রাম কিন্তু একদম খুব চমৎকার একটা জায়গা চলে যাবে এবং কুড়িগ্রাম হয়ে উঠতে পারে এই অঞ্চলের অর্থনৈতিক একটা হাব। তো আপনি যদি একটা মানে মেইন একটা বিষয় বলেন যে আসলে কি করা যেতে পারে কুড়িগ্রামের ওভারঅল ভাগ্য পরিবর্তনের জন্য। আসলে এখানে সরকারের সহযোগিতা ছাড়া কখনোই পসিবল না। সরকার এখানে ইনভেস্টমেন্ট ছাড়া কখনোই কোনো উন্নয়ন সম্ভব না। এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজনে কর্মসংস্থান করে দেওয়ার পর্যাপ্ত ফেসিলিটিস তৈরি করে দিতে হবে। বিভিন্ন বিনিয়োগকারীরা এখানে উদ্যোগ নিয়ে যদি কিছু করেন, তাহলে এটাই এলাকার জন্য ভালো হয়। এখন এইটা করার জন্য কিন্তু আবার যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে খুবই চমৎকার করতে হবে রাজধানী ঢাকার সাথে বা অন্যান্য শহরের সাথে। তবে আমি যতটুকু কুড়িগ্রাম ঘুরলাম, আমি অনেকটুকুই ঘুরেছি, দেখলাম যে এই জায়গাতে এই গত 5-7 বছর অবকাঠামোগত বড় একটা চেঞ্জ আসছে। একেবারে সোনাহাট বন্দর থেকে শুরু করে কুড়িগ্রাম পার হয়ে ওইদিকে একটা বড় রাস্তা করা হয়েছে প্রশস্ত, এবং এই অবকাঠামোগত চেঞ্জ আসছে তার একটা বড় প্রমাণ হচ্ছে আমি যে ব্রিজটায় দাঁড়ায় আছি এখান থেকে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইখানে একটা নতুন ব্রিজের কাজ করা হচ্ছে। এই ব্রিজের স্ট্রাকচারটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটা রেল ব্রিজ ছিল। এখান থেকে হচ্ছে ব্রিটিশ আমলের রেল লাইন ছিল। পরবর্তীতে এই রেল লাইনটা সরিয়ে দেওয়ার পর এই জায়গা দিয়ে হচ্ছে এই যে যানবাহনগুলো চলাচল করতে শুরু করে, এবং এইটাই কিন্তু দীর্ঘদিন চলে আসছিল। আপনি বোঝেন যে একটা স্থলবন্দর কানেক্ট এরকম একটা সরু ব্রিজ দিয়ে এটা কিছু হয়। তো রিসেন্টলি হচ্ছে পুরো রাস্তাটা করা হচ্ছে এবং ওই দিকটাতে নতুন একটা বড় ব্রিজ বানানো হচ্ছে, এবং দুধকুমর নদীর উপরেই হচ্ছে মূলত এই ব্রিজটা। তো এটা কিন্তু একটা মানে প্রমাণ যে কুড়িগ্রাম দিন দিন আগায় যাচ্ছে। তো ভিডিও একদমই শেষ পর্যায়ে, শেষ করার আগে কয়েকটা কথা একটু বলি যে কুড়িগ্রামে আমার সবচেয়ে কোন জিনিসটা ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কুড়িগ্রামের মানুষের আতিথেয়তা। আমরা হচ্ছে যেখানে যেখানে ছিলাম এবং যাদের যাদের সহযোগিতা নিয়েছি, প্রত্যেকেই এত চমৎকারভাবে আমাদের আতিথেয়তা দিয়েছেন, জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না। এই ব্যাপারটা আসলে সত্যি অসাধারণ। এবং দ্বিতীয় আরেকটা কথা বলবো যে কুড়িগ্রাম যে শহরটা, এই শহরটা ছোট একটা উপজেলা শহরের মতো, ঠিক আছে, কিন্তু এই শহরটার স্ট্রাকচারটা আমার পছন্দ হয়েছে। সেই সাথে বলতেই হয় যে কুড়িগ্রামের যে গ্রাম এলাকা, সেই গ্রাম এলাকাতে হচ্ছে দারিদ্রতার ছাপ খুব প্রচণ্ডভাবেই আছে, এবং বিশেষ করে যে সমস্ত গ্রামের বন্যা হয় নদীর তীরে, তারা কিন্তু খুবই ভোগান্তির মধ্যে দিয়ে যায়। তবে ভিডিও শেষ করব সরকারের প্রতি এই আহ্বান জানিয়ে যে প্রত্যেকটা গ্রামকে যদি হচ্ছে সঠিকভাবে বাঁচানো যায়, তবে কিন্তু দেশটা এমনিতে সামনে এগিয়ে যাবে। আর এই জন্য গ্রামগুলোকে খুব দ্রুত কানেক্ট করার জন্য প্রযুক্তির সাথে, শহরের সাথে তার রাস্তাঘাটগুলো ভালো করে দিতে হবে, এবং সেই প্রত্যাশা রাখবো রেখে হচ্ছে ভিডিওটি শেষ করছি। আপনারা যারা হচ্ছে সারাক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে হয়তো নতুন কোনো জেলায় গিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো, অথবা দেখা হয়ে যাবে নিয়মিত ভিডিওতে। যারা হচ্ছে আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই,
দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং আমার পেজটাকে হচ্ছে ফলো করেন। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। বাই।